বিশ্বকাপে এখনো হারের মুখ দেখেনি ভারত। টানা 7 ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। অন্যদিকে মাত্র একটি ম্যাচ হেরে ভারতের ঠিক পেছনে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30 মিনিটে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেমন হতে পারে ম্যাচটি, কারা থাকতে পারেন আজকের ম্যাচের লাইমলাইটে, তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন টিবিএস ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন টিবিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর আব্বানি। শানুর, কেমন আছেন? Yeah, I'm good. And how are you, Pranto? আমি একটু বেশি ভালো, কারণ আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ, একটি বড় স্কোরিং হওয়ার মতো একটি ম্যাচ। আপনি কি এক্সপেক্ট করছেন? No, I thought you're happy because Arsenal lost, but yeah, that's one of part. So, সাউথ আফ্রিকার ম্যাচটা নিয়ে যদি বলি শুরুতেই, এইটা আমার মনে হয় যে এই টুর্নামেন্টের বলতে পারি যে দুইটা টিমের জন্য ইটস আ ডেড রাবার, দুইটা টিমই কোয়ালিফাই করে ফেলেছে। সো এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পয়েন্টলেস বাট হাই ভোল্টেজ ম্যাচেস। মানে পয়েন্টলেস ইন দ্য সেন্স দ্যাট এই দুইটা টিমের মধ্যে যেই জিতুক না কেন ডাজ নাথিং ফর দেম, বরং এই ম্যাচটা দুইটা টিমই পার করতে চাইবে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, উইথাউট এনি ইনজুরিজ টু কি প্লেয়ার্স। ইন্ডিয়ার জন্য দে হ্যাভ আ বিগার স্কোয়াড, মানে বিগার বলতে তাদের অপশন বেশি আছে। আশ্বিনের মতন প্লেয়ারদের আমরা এখনও দেখিনি। তাদের হয়তো বা একটা অপরচুনিটি থাকবে তাদের বেঞ্চ স্ট্রেংথটা টেস্ট করানো, এবং দুইটা টিমই চেষ্টা করবে, মানে ইট উইল বি লাইক এ গেম অফ পোকার, যে কেউ কাউকে বেশি দেখানোর চেষ্টা করবে না যে তাদের স্ট্রেংথ বা তাদের উইকনেস কি আছে। সেটা আমরা খেলা দেখেই বুঝতে পারি যে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ফার্স্ট ইজ দ্য স্ট্রেংথ বা ইন্ডিয়ার ব্যাটিং সেকেন্ড ইজ দ্য স্ট্রেংথ, বাট দে উইল ট্রাই টু কিপ থিংস অ্যাজ টাইট টুগেদার অ্যান্ড দেন অবভিয়াসলি উইনিং দিস ম্যাচ একটা মেন্টাল এজ বা একটা কনফিডেন্স বুস্টার ডেফিনেটলি দিবে। সো দের উইল বি লটস অফ এলিমেন্টস ইন প্লে এখানে, বাট ইট উইল বি নট লাইক আ সেমিফাইনাল, যে বা ইভেন সেমিফাইনালের আগে আমরা যেসব ম্যাচ দেখেছি যে মাস্ট উইন ম্যাচেস, লাইক ইয়েস্টারডে ইউ স নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান, সেটা একটা মাস্ট উইন ম্যাচ ছিল, বা ইভেন অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, মাস্ট উইন ম্যাচ ফর বোথ টিমস, অ্যান্ড একটা ইন্টেন্সিটি ছিল। ওই লেভেল অফ ইন্টেন্সিটি মেবি আমরা নাও দেখতে পারি আজকে। রাইট, কাগজে কলমে কিন্তু এখনো সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেনি, না করেছে একদমই অফিশিয়ালি করে ফেলেছে, যেহেতু গতকালকের ম্যাচের উপর ডিপেন্ড। এখন আমরা গতকালকের ম্যাচ নিয়ে একটু কথা বলবো, আজকের ম্যাচ নিয়ে একটু পরে কথা বলছি। এমন একটি ম্যাচ যেখানে 400 রান করেও ডিএলএস পদ্ধতিতে হারতে হয় নিউজিল্যান্ডকে। এর থেকে পোড়া কপাল কিছু কি বলা চলে? আমি কপালের ক্ষেত্রে আমি বলবো কি যে নিউজিল্যান্ডের সাথে আমি বলবো যে খানিকটা দেভ বিন লাকি অ্যাজ ওয়েল, কারণ টুর্নামেন্টটা শুরুতে তাদের যে ফিক্সচার ছিল 4টা সহজ ফিক্সচার, তারপরে কঠিন ফিক্সচার আসার পর থেকে আমরা কিন্তু নিউজিল্যান্ডের একটা আরেকটা রূপ দেখেছি। অ্যান্ড এখানে আসলে নিউজিল্যান্ডের কোয়ালিটি, আমরা যদি ওভারঅল টিম ব্যালেন্স বলি, সেখানে দে হ্যাভ লটস অফ প্লেয়ার্স, যেটা আমি বলেছিলাম যে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার্স দিয়ে রবীন্দ্র যে এরকম পারফরমেন্স দিবে, এটা তো একটা গ্যাম্বল ছিল তাদের, উইচ পেইড অফ। বাট অ্যাট দ্য সেম টাইম তাদের অনেকগুলো ইনজুরি হয়ে গেছে, ইউনো লিস্ট অফ ইনজুরিজ, 4-5 জন টানা ইনজুর্ড। মাত্র উইলিয়ামসন গতকাল ব্যাক করলেন অ্যান্ড হি স্কোরড a brilliant century, right? Or close to a century, 97. So ধরেই নিচ্ছি যে he played a brilliant innings. So ওই দিক থেকে আসলে বললে নিউজিল্যান্ডের জন্য they have a lot of things clicking for them, but at the same time injuries and fixtures দুটো মিলায় I would say that তাদের ইনিশিয়াল যে লাকটা ছিল দ্যাটস রান আউট। অ্যান্ড এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা কোয়ালিটি টিম লাইক অস্ট্রেলিয়া, আমরা টুর্নামেন্টের শুরু থেকে বলে এসেছি যে অস্ট্রেলিয়া, ইভেন দো ইন্ডিয়ান কন্ডিশনস, অস্ট্রেলিয়া 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, অ্যান্ড তারা ওয়ার্ল্ড কাপে দে স্টার্ট প্লেইং ক্রিকেট। যেরকম আমরা দেখি জেনারেলি ফুটবলে ব্রাজিল স্টার্ট প্লেইং ফুটবল ইন ওয়ার্ল্ড কাপ, যদি এটা রিসেন্ট টাইমসে তেমন একটা হয়নি, বাট দ্যাটস সামথিং দ্যাট অস্ট্রেলিয়া আর ডুইং রাইট নাও। হ্যাঁ, গতকাল যে ম্যাচটাতে আমি এখনও মনে করি যে অস্ট্রেলিয়ার আরও কয়েকটা গিয়ার আছে যেটা তারা আপ করতে পারে। এখনও তারা ফুল গিয়ারে আসেনি, বাট স্টিল দেভ গট দ্য পয়েন্টস অন দ্য বোর্ড। 5টা ম্যাচ টানা কিন্তু জিতে নিয়েছে। রাইট, নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচে যদি আমরা একটু থাকি, পাকিস্তানের ব্যাটিংটা নিয়ে কি বলবেন? স্পেশালি ফাকার জামানের দুর্দান্ত ইনিংস, এবং বৃষ্টির ঠিক পরে যখন খেলা শুরু হলো, বা বৃষ্টি যখন পরের বারের মতো দ্বিতীয়বারের মতো যখন বৃষ্টিটা আসলো, এর ঠিক আগের ওভারে 2টো 6 মেরে তিনি তাদের রান রেট যেটা ডিএলএস পদ্ধতিতে লাগতো সেটাকে এক চান্সে তিনি ওপরে নিয়ে যান, এবং ওইটাই কিন্তু দিন শেষে কাজে দিয়েছে। এরপরে আর খেলা মাঠে গড়ায়নি, তারা ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি জিতে নেয়। ফাকার জামান বা পাকিস্তান ব্যাটিং লাইন আপ তখন যারা মাঠে ছিল তাদের গেম রিডের
ক্ষমতাটাকে কি বলবেন? পাকিস্তান গতকালকে দে প্লেড দেয়ার কার্ডস পারফেক্টলি। যখন যেটা করার দরকার ছিল, মিকি আর্থার এমন একটা কোচ, আমি তার কোচিং মানে আর্লি 2000s থেকে দেখে আসছি, যখন সে সাউথ আফ্রিকার কোচ ছিল। 438 যে রান চেষ্টা করেছিল সাউথ আফ্রিকা, দ্যাট ওয়াজ আন্ডার হিম, অস্ট্রেলিয়ার সাথে। হ্যাঁ, সো ওইখান থেকে আমি দেখেছি যে সে খুব ক্যালকুলেটেড রান চেস করতে পছন্দ করে, যেটা আমরা রিসেন্টলি একটা ছবি দেখেছি জনাথন ট্রটের, যে 10 ওভারের ব্রেকডাউন তিনি করেছেন, 50 রান করা লাগবে। এরকম জিনিস আসলে ক্রিকেটের খুব বেসিক, বাট মিকি আর্থার এরকম ব্রেকডাউনগুলো করেন। এবং একটা জিনিস হচ্ছে যে তিনি ডিএলএসে বৃষ্টি যে আসতে পারে এটা মাথায় রেখে তিনি কিন্তু সেইভাবে করেই প্লেয়ারদের স্টার্ট করতে বলেছে। দে লস্ট অ্যান আর্লি উইকেট, আবদুল্লাহ শফিক, রাইট, বাট স্টিল ফাখার জামান হি হ্যাড টু গো। গুড টাইম যে সে তার ফর্মটা ফেরত পেয়েছে। অ্যান্ড আমি এটা সবসময় মনে করি এবং এর আগেও বলেছি যে ফাখার জামান যেদিন তিনি খেলবেন, যেদিন তিনি পারফর্ম করবেন, তিনি একাই ম্যাচ জিতিয়ে আসবেন পাকিস্তানকে। গতকালকেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সো ওখানে বোঝা যায় যে ফাখার জামানকে ইনফর্ম পাওয়াটা কতটা জরুরি ছিল পাকিস্তানের জন্য। অ্যান্ড আই অলসো পার্সোনালি ফিল যে সে ফর্মে না থাকলেও প্লে হিম। ওয়াই? বিকজ যেদিন সে খেলবে সেদিন সে ম্যাচ জিতিয়ে দিবে পাকিস্তানকে। প্লে প্লেয়ার যেরকম, যার এরকম এক্স ফ্যাক্টর আছে। অ্যান্ড পাকিস্তানের জন্য রান চেস্টার কথা যদি বলি, অ্যাগেন যদি পুরো ম্যাচ খেলা হতো, আই ডোন্ট থিঙ্ক পাকিস্তান উড উইন, বিকজ ফাখার জামান আউট হয়ে গেলে ওই হিটিংটা যে তিনি করছিলেন, বেঙ্গালুরুর মাঠটা একটু ছোট, চিন্নাস্বামী এমনি একটু ছোট, আর অনেক বেশি রান হয়। ওয়াইল দ্যাট ইজ ট্রু, স্টিল ওই 400+ রান করা ইজ স্টিল আ ম্যাসিভ টাস্ক। একটা ব্যাপার যে একটা ব্যাটসম্যান আউট হয়ে গেল, নতুন একটা ব্যাটসম্যান এসে অ্যাটলিস্ট 5-6টা ডট বল তো খেলবে, তখন রান রেটটাও একটা হাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। অ্যাবসলিউটলি। এন্ড সবার ওই পাওয়ার হিটিং অ্যাবিলিটি নেই। ফাখার জামানের বাইরে পাকিস্তানের আরেকজন পাওয়ার হিটার আছেন, তিনি হচ্ছেন চাচা ইফতিকার, রাইট? ইফতিকার আহমেদের বাইরে আর কোনো এরকম বিগ হিটিং পাওয়ার হিটিং কিন্তু নাই ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পায়নি। এরকম আসিফ আলী ছিল, বা আমরা যদি মঈন খানের ছেলের কথা বলি, আজম খান, তারও কিন্তু একটা অপরচুনিটি থাকতে পারতো। বাট হ্যাঁ, তারা যেহেতু স্কোয়াডে নেই, সো নো পয়েন্ট টকিং অ্যাবাউট দেম। সো আবার খুশদিল শাহ তিনিও কিন্তু ছিল। সো অপশনস থাকতে পারে পাকিস্তানের, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যারা সিলেক্টেড হয়েছে তারাই তো অপশনের মধ্যে থাকবে টিমের। সো পাকিস্তানের জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ফাখার জামান তিনি থাকতেন। যদি ফাখার জামান শেষ পর্যন্ত থাকতেন তাহলে পাকিস্তানের জেতার চান্স থাকে, দ্যাটস ফর শিওর। বাট হি নিড টু স্কোর 200। অ্যান্ড এটা আমি গতকালকে কিন্তু ম্যাচের সময় বলেছিলাম। ইভেন ম্যাচের আগে আমরা যখন প্রিভিউ করেছি আমাদের পত্রিকায়, তখন আমি কিন্তু ফাখার জামানের ছবি দিয়েছি, বিকজ ইনফর্ম প্লেয়ার, অ্যান্ড আই অলওয়েজ ফেল্ট দ্যাট হি শুড বি এ প্লেয়ার যাকে নেওয়া উচিত পাকিস্তান টিমের ইন দেয়ার 11। অ্যান্ড আরেকটা জিনিস আই এম হ্যাপি যে আই থট দ্যাট কেইন উইলিয়ামসন কালকে খেলবেন, মানে তার ফিটনেস আর সব কিছু দেখে আই ফেল্ট লাইক হি উড বি প্লেইং। সেটাই দেখলাম যে হি ডিড প্লে। ইশ সোধিকে নেওয়াটা আই ডোন্ট থিঙ্ক ওয়াজ দ্য রাইট ডিসিশন। তো ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। ইশ সোধির ওভারটা অ্যাগেনস্ট ফাখার জামান, ওই ওভারে 20 রান আসে, অ্যান্ড হি ওয়েন্ট বার্জার্ক অন ইশ সোধি। পুরো টুর্নামেন্টে আমরা কিন্তু সোধিকে খেলতে দেখিনি। He had a great series against Bangladesh before the World Cup, but still Indian conditions it's a bit different. And একটা crucial moment এই ওভারটা তিনি exactly. So you know ওটা একটা গ্যাম্বল করেছিল কেইন উইলিয়ামসন, তার ক্যাপ্টেন্সির আমরা অনেক প্রশংসা করি। It didn't pay off yesterday. ওখানে একটা তিনি ভুল করেছেন বললেই বলতে পারি, and that could cost New Zealand a semi-final spot. এক্স্যাক্টলি, এই কথাটি বলছিলাম। সেমির দৌড়ে কিন্তু এখন পাকিস্তানও সবার সাথে টেক্কা দিচ্ছে 4 নম্বর স্পটের জন্য বা 3 নম্বর স্পটের জন্য। পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত 8 পয়েন্ট, তাদের হাতে কিন্তু এখনো ম্যাচ রয়েছে। ওই ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু তাদের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে সেমিতে খেলার। আমি যদি একটু আগের এর ঠিক পরের ম্যাচটি নিয়ে কথা বলি, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটি নিয়ে। ইংল্যান্ডের এমন কি হলো যে তারা একদমই ছন্ন ছাড়া, এটা একদমই ডিফারেন্ট একটা ইংল্যান্ড। এরকম বিশ্ব চ্যাম্পিয়নদের এইভাবে ডাউনফল তারপরের ওয়ার্ল্ড কাপে খুব রেয়ার থিং আই থিঙ্ক। সেক্ষেত্রে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা একদমই ফিকে বলা চলে। এখন বাংলাদেশের কথা চলেই আসে যে দুইটা আউট অফ ফর্ম টিম কিভাবে, দুইটা টিম যারা ওডিআই সুপার লিগে ভালো করছিল হঠাৎ করে আউট অফ ফর্ম কেন চলে গেল? ক্যাপ্টেন্সি। জস বাটলার, তাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল ইংল্যান্ডের, যদিও সেটা সাকিব আল হাসানের আগে। ইংল্যান্ডের তখন থেকে কিন্তু মিক্সড রেজাল্টস, যদিও তারা আইসিসি ওডিআই সুপার লিগে সেকেন্ডে শেষমেশ ফিনিশ করেছে, স্টিল ওদের কিন্তু মিক্সড রেজাল্টস ছিল।
বাংলাদেশেরও সেম জিনিস, যে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করেছে, কোচ চেঞ্জ হয়েছে, ওই দিক থেকে পুরা মানে থিঙ্ক ট্যাঙ্কের একটা ওয়ে প্ল্যানিংয়ে ভুল ছিল, অ্যান্ড সেটা তো আমরা এখন দেখছি ভারতে এসে যে কতটা ভুল ছিল। বিকজ একটা সেটেলড ব্যাটিং অর্ডার না থাকলে বা একটা সেটেলড ব্যাটিং লাইন আপ না থাকলে খুব ডিফিকাল্ট পারফর্ম করা। অ্যান্ড ইংল্যান্ডের জন্য যেটা হয়েছে যে তাদের ব্যাটিং অর্ডারটারও কিন্তু কিছুটা আমি বলবো যে অনেক অদল বদল হয়েছে বিফোর দ্য টুর্নামেন্ট। মানে টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই যারা টপ 6 বা টপ 7 তারা কিন্তু একসাথে তেমন একটা ব্যাটিং করেনি। স্টোকসকে ডাকা হয়েছে ওই টুর্নামেন্টের শুরুর আগে রিটায়ারমেন্ট থেকে যেন তিনি আসেন। ডোন্ট ডু দ্যাট। যখন অন্যান্য প্লেয়ার্স আছে, যখন অন্যান্য প্লেয়ারদের অপশনস আছে, স্টোকসকে আনলে দেন গিভ হিম আ ক্যাপ্টেন্সি রোল। বাটলারকে আমার কখনোই মনে হয়নি যে তিনি ওই দায়িত্বটা ঠিকভাবে ওন করতে পেরেছেন। আইভ অলওয়েজ ফেল্ট লাইক এটা ইদার স্টোকস, তার আগে অবভিয়াসলি ওয়েন মর্গান খুব ভালো একটা কাজ করেছেন, হ্যাঁ, বাট স্টোকস কিন্তু টেস্ট টিমটাকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। সো ইফ দে নিডেড টু ব্রিং স্টোকস ব্যাক, তাহলে ওখানে লিডারশিপের জায়গায়ও একটা চেঞ্জ দরকার ছিল। অ্যান্ড ইংল্যান্ডকে এই কারণেই অনেক ছন্ন ছাড়া মনে হচ্ছে। ইংল্যান্ডের বোলিং অ্যাটাকটা কিন্তু গত 4 বছরে এমন আহামরি ছিল না সত্যি করে বলতে। এই ওকস, তারপরে প্লাঙ্কেটের আগে ছিল, প্লাঙ্কেট খালি রিটায়ার করেছে, বাকি সবাই মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, তাদেরকে কিন্তু আমরা দেখে আসছি, হ্যাঁ, যে তারা কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলছে বছরের পর বছর ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স অর ইভেন লঙ্গার। সো এমন না যে ইংল্যান্ডের স্কোয়াডে তেমন একটা অদল বদল হয়েছে। ইটস জাস্ট দ্যাট এই টুর্নামেন্টের টাইমে অল অফ দিস প্লেয়ার্স তারা একসাথে তেমন একটা খেলে অভ্যস্ত না, ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট করতে পারছেন, অ্যান্ড বাকি সবাই ফর সাম রিজন অর দি আদার এই টুর্নামেন্টের টাইমে দে ওয়েন্ট অফ ফর্ম যেতেই পারে, বাট ওই যে ফর্মে আনাটার জন্য যে কাজগুলো করণীয় সেটা আসলে ইংল্যান্ডও করতে পারেনি, বাংলাদেশেরও সেম, যে এত অদল বদল করেছে টুর্নামেন্টের সময় লাইন আপে, যে একটা ব্যাটার যে ফর্মে এসে একটা টিম হিসাবে যে পারফর্ম করবে ইটস ভেরি টাফ। অ্যান্ড ওয়ার্ল্ড কাপের এই ফর্ম্যাটে ওয়ান্স ইউ স্টার্ট লুজিং ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ব্যাক ইনটু উইনিং ওয়েজ, যেটা আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রেও দেখেছি, ইংল্যান্ডের ক্ষেত্রেও দেখেছি এবং বাংলাদেশের ক্ষেত্রে। অ্যান্ড গেস হোয়াট, এই 3টা টিম ছিল ওডিআই সুপার লিগের টপ 3 টিম। এটা নিয়ে ইউ ক্যান মেক আ কন্টেন্ট। অ্যাবসলিউটলি। আমরা যদি এবার একটু আজকের ম্যাচে আসি, দক্ষিণ আফ্রিকার একটি সুযোগ রয়েছে টপ স্পটের জন্য, টেবিলের টপে চলে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আজকের ম্যাচটি জিততে হবে এবং ভালো একটা রান রেট ব্যবধানে জিততে হবে, এবং শেষের ম্যাচটিও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এই ক্ষেত্রে। কি মনে হয় দক্ষিণ আফ্রিকা কি টপ লিস্টে থেকে সেমিফাইনাল যেতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। মানে ইন্ডিয়ার সাথে আমরা যদি ইন্ডিয়ার লাস্ট ম্যাচের পারফরমেন্সটা দেখি, এইটা একটা মেসেজ টু দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট যে আমাদের বোলিং অ্যাটাকটা এতই ভালো। একটু ইন্টারাপ্ট করি, আমাদের বলতে ইউ আর সাউথ আফ্রিকা ফ্যান, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলছি যে ইন্ডিয়ানরা যেটা বলেছে যে আমাদের বোলিং অ্যাটাকটা এতই ভালো যে আমরা যে কোনো টিমকে অন দেয়ার ডে এরকম 50-100 রান অলআউট করে দিতে পারবে ইফ আর বোলার্স আর অন ফায়ার। হ্যাঁ, সিরাজ, শামি অ্যান্ড বুমরা যদি একসাথে ক্লিক করেন, ইফ দে আর হিটিং দ্য স্টাম্পস, ইফ দে আর গেটিং দ্য বল টু সুইং ব্যাক অ্যান্ড ফোর্থ, তখন কিন্তু খুবই ডিফিকাল্ট হবে ইন্ডিয়াকে থামানো এগেনস্ট এনি ব্যাটিং অর্ডার। এবং দক্ষিণ আফ্রিকার আমরা যেটা জানি যে ওদের টপ অর্ডারটা স্ট্রং, এবং তারা কিসের উপর রিলাই করেছে? তারা রিলাই করেছে যে উইকেটস 30 ওভার্সের মধ্যে 2-3 এর বেশি উইকেট হারানো যাবে না যখন প্রথমে ব্যাটিং করব, যাতে করে মার্করাম, মিলার এবং ক্লাসেন এইজন, এখন ইয়ানসেন অ্যাড হয়েছে, এই 4 জন যেন লাস্ট 20 ওভারে ব্যাটিংটা পায়। সো ওইভাবে করে তারা কিন্তু ইনিংসটা প্ল্যান করে। when they bat first, যখন চেস করে তখন তারা ছন্ন ছাড়া, তারা আসলে কিন্তু তাদের কিন্তু তখন প্ল্যানস এরকম হয় না, which they need to work on। এখন যেই টিম যেটাতে কাজ করছে সেই অনুযায়ী কিন্তু প্ল্যান করে তারা খেলছে, রাইট? অ্যান্ড ওই কারণেই মোমেন্টামটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমি এখন দক্ষিণ আফ্রিকা থেকে আমি আফগানিস্তানের এক্সাম্পলটা ইউজ করবো, যে আফগানিস্তানকে আমরা এর আগে ওয়ার্ল্ড কাপের আগে কি জানতাম যে তারা ভালো চেসিং টিম, বাট তাদের কিন্তু প্ল্যানটা ক্লিক হয়ে যাওয়াতে, ওয়ার্ল্ড কাপের সময় ক্লিক হয়ে যাওয়াতে তারা কিন্তু সেটা নিয়ে স্টিক করছে যে আমাদের টপ 4-এর 2 জনকে বা 3 জনকে ভালো করতে হবে, উইকেট দেওয়া যাবে না। এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা যে প্ল্যানিং ইউর চেসেস অর প্ল্যানিং ব্যাটিং ফার্স্ট, এই প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো ইন্ডিয়ার একটা বোলিংয়ের অ্যাবিলিটি আছে যেটাতে এইসব প্ল্যান তারা ছন্নছাড়া করে দিতে পারে, মানে ধ্বংস করে দিতে পারে বেসিকলি, বিকজ তাদের ওই বোলিং ফায়ার পাওয়ারটা আছে। মোহাম্মদ শামির কথা বলতে হয় যে
হার্দিক পান্ডিয়ার ইনজুরিটা অলমোস্ট আ ব্লেসিং ইন ডিসগাইজ। এখন লেটেস্ট রিপোর্ট তো শুনছি যে পান্ডিয়া হচ্ছে টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, প্রসিদ্ধ কৃষ্ণা তিনি তার রিপ্লেসমেন্ট হিসাবে আসছেন। সো ওই দিক থেকে আসলে বলতে গেলে ভারতের জন্য ইটস এভরিথিং টু লুজ। মানে এই ওয়ার্ল্ড কাপটা তারা যদি কোনোভাবে না জিতে, অ্যান্ড ইন্ডিয়ায় খেলা হচ্ছে, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন। কারণ এত ভালো একটা টিম, অ্যান্ড আমরা এটা 1996-এ দেখেছিলাম যে কলকাতার ইডেন গার্ডেন্স আজকে যেখানে খেলা শ্রীলঙ্কার সাথে ম্যাচ হয়েছিল, ওখানে কিন্তু ম্যাচটা বাতিল করতে হয় কারণ দর্শকদের মানে অবস্থা, দে ওয়ার ভেরি অ্যাংরি, সাইন পুড়িয়ে ফেলছিল, দে ওয়ার থ্রোয়িং থিংস ইনটু দ্য গ্রাউন্ড। ম্যাচটা কিন্তু ক্যান্সেল করতে হয় ইন্ডিয়ার, সেমিফাইনাল ম্যাচ ছিল এগেনস্ট শ্রীলঙ্কা। রাইট, আমরা যদি একটু এই দুই দলের ওয়ার্ল্ড কাপের হেড টু হেডটা যদি একটু দেখে আসি, এই দুই দল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে ইন্ডিয়া জিতেছে 2 বার, সাউথ আফ্রিকা জিতেছে 3 বার, এবং শেষবার গত বিশ্বকাপ 2019 ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছিল, সেখানে ইন্ডিয়া 6 উইকেটে জিতে নেয় সাউথ আফ্রিকার বিপক্ষে। হেড টু হেড এক সাইডে রাখলাম। রিসেন্ট পাস্ট ইয়ারে সাউথ আফ্রিকা টিম এবং ইন্ডিয়া টিম যদি আমি কম্পেয়ার করতে বলি, কোনটার সাথে সাউথ আফ্রিকার মানে কোন জিনিসটা ইন্ডিয়া থেকে এগিয়ে আছে বলে মনে হয়? পাওয়ার হিটিং অবভিয়াসলি, মার্ক্রাম, মিলার, ক্লাসেন, এই 3 জনের কথা যদি বলি, ভারতের they've got class at the top, যে কোহলি, রোহিত শর্মা and all of them, right? But power hitting আমার মনে হয় ইন্ডিয়ার থেকে সাউথ আফ্রিকা একটু হলেও এগিয়ে থাকবে। they've got all of their batters can hit sixes on any ground, মানে তাদের ওই পাওয়ারটা আছে। অ্যান্ড ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া না থাকাতে কিন্তু এটা একটা ব্লো, যে তাদের পাওয়ার হিটিংয়ে they've got সূর্য কুমার আছে, তার কিন্তু পুরো টুর্নামেন্টে তিনি ফ্লপ। লাস্ট ম্যাচে একটা খুব ভালো অপরচুনিটি ছিল এগেনস্ট দ্যাট শ্রীলঙ্কান বোলিং লাইন আপ, সে লাস্ট 10 ওভার্স 15 ওভার্স মতন সময় পেয়েছিল ব্যাটিং করার, ওখানে তিনি কিন্তু ফ্লপ করেছেন। যে ফ্লপ করেনি শ্রেয়াস আইয়ার, অ্যানাদার পাওয়ার হিটিং প্লেয়ার, বাট ওই যে টপ অর্ডারের পাওয়ার হিটার। হ্যাঁ, সো ওভার দ্য মানে টোটাল ব্যাটিং যদি আমরা বলি যে ইন্ডিয়ার ব্যাটিংয়ে ক্লাস বেশি, বাট সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে পাওয়ার হিটিং বেশি। রাইট, ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা কোন ব্যাপারটা নেওয়া উচিত? অনেকগুলো। আই মিন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন ব্যাপারটা নেওয়া? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চেস কিভাবে করতে হয়, ফিগার ইট আউট। কারণ এটা আসলে ইন্ডিয়া যেভাবে মাথা ঠান্ডা রেখে চেস করে, রাইট? সাউথ আফ্রিকার অবভিয়াসলি কোনো বিরাট কোহলি নেই, বাট সাউথ আফ্রিকার এরকম অ্যাকিউমিলেট করার, রান অ্যাকিউমিলেট করার প্লেয়ার আছে, রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা, ইউ হ্যাভ টু লুক অ্যাট হিম, যে তার কিন্তু ক্যাপ্টেন হিসাবে তিনি প্রত্যেকটা ম্যাচেই ছোটোখাটো 20-30 রানের ইনিংস খেলছেন। লাস্ট ম্যাচে হি প্লেড সাম গ্লোরিয়াস শটস, কিন্তু কন্টিনিউ করতে পারেন, ইনিংসটাকে বড় করতে পারেন। বাভুমার কথাতে বললাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে টেম্বা বাভুমাকে নিয়ে অনেক কথা হচ্ছে, যে রেজা হেন্ড্রিক্স তার বদলে যে একটা চান্স পেয়েছিল, সে খুব ভালো খেলেছিল, এরপর আবার যখন বাভুমা ব্যাক করে তখন আবার বাভুমা স্কোরে, কেন নেওয়া হয়েছিল? কিন্তু বাভুমার ইম্প্যাক্টটা অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ অ্যাঙ্কারিং রোল, এটা সাউথ আফ্রিকা টিমে কেমন দেখছেন? ওভারঅল অ্যাজ এ ক্যাপ্টেন তার ইম্প্যাক্টটা অনেক বেশি, কারণ আমরা যেই ম্যাচগুলো সাউথ আফ্রিকা জিতেছে সেখানে অস্ট্রেলিয়ার সাথে বলি, বাভুমা কিন্তু একটা বড় 100+ রানের পার্টনারশিপ ইনভলভ ছিল উইথ কুইন্টন ডি কক। যদিও সে 50 করতে পারেনি, বাট হি ওয়াজ দেয়ার। সো ইনিশিয়ালি যে একটা মানে ধকলটা, বোলিংয়ের যে ধার, সেটাকে যে একটু নির্বিষ করা, সেটা কিন্তু বাভুমা করতে হেল্প করেছে। আমরা বাংলাদেশে তামিম ইকবালের অনেক ক্রিটিসিজম শুনি যে তামিম ইকবাল অনেক বেশি ডট বল খেলে, বাট দিন শেষে বাংলাদেশ তামিম ইকবালের আন্ডারে কিন্তু অনেক বেশি সাকসেসফুল ছিল দেন দে আর কারেন্টলি। অ্যান্ড সেটার একটা বড় কারণ হচ্ছে তামিম ইকবাল ডট বল খেলতো বা স্ট্রাগল করলেও সে কিন্তু ওই যে ইমিডিয়েট যে ইম্প্যাক্টটা বোলাররা ফেলতে চেত উইথ দ্য নিউ বল, সেটা অনেক সময় সে কিন্তু ওটা মোকাবেলা করতে পারত। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তার অপোজিট যে ব্যাটার লিটন কুমার দাস, তার কিন্তু আরও ফ্রিলি খেলার একটা সুযোগ থাকতো। এখন কিন্তু লিটন ইনিংস খেলছে, বাট তার রোল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইউল সি যে সে কিন্তু স্লো খেলে, হি ওয়েটস, ট্রাইস টু অ্যাকিউমুলেট, ওয়াই ইজ দ্যাট? সো ওই দিক থেকে বাভুমার কাজটা অনেকটা ওইরকমই, যে টু হেল্প গেট দ্য টিম গেট আ গুড স্টার্ট, অ্যান্ড তারপরে সে জানে যে লোয়ার ডাউন দি অর্ডার আরও অনেক অপশনস আছে। বাট আই স্টিল ফিল যে বাভুমার একটা বড় ইনিংস খেলা দরকার, বিকজ বাভুমাকে যে কারণে ট্রোল করা হচ্ছে, যে মানে এক তো হচ্ছে হাইট নিয়ে, আমরা যেসব দেখি যে হাইট নিয়ে কিন্তু মূলত তার ট্রোলগুলো, বা তার মানে ওভারঅল মানে যাই করে না কেন টেম্বা বাভুমা, যে দেখে যদি মনে হচ্ছে যে হি ইজ ফলিং এ স্লিপ বা এরকম কিছু, সব কিছু নিয়েই মিম হচ্ছে। অ্যান্ড হি ইজ দ্য সর্ট অফ ক্যারেক্টার যে এইগুলোতে আসলে তেমন একটা মানে ফ্লাস্টার্ড হয় না। আমরা শুরু থেকেই দেখে এসেছি, এবং এখনও যেটা দেখছি যে ভারতের সাথে আসলে ওই খেলার আগে বাভুমা কুড বি আ কি ফ্যাক্টর হিয়ার। আজকে
মেবি দ্য ডে যে বাবুমাই পারফর্ম করে বসেন। আই এম নট সেইং দ্যাট হি উইল, বিকজ বুমরার বোলিং এর এগেনস্টে আই কুড সি বাবুমা স্ট্রাগলিং, ইভেন মোহাম্মদ শামির বোলিং এর এগেনস্টে, বাট টুডে ইজ আ ডে ওয়ের হি নিডস টু ট্রাই অ্যান্ড গেট ব্যাক ইন টু ফর্ম, বিকজ টপ 6-7-এ সাউথ আফ্রিকার বাকি সবাই সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি মিনিমাম পেয়েছে, হি ইজ দ্য অনলি ওয়ান যে এখনো পায়নি। রাইট, আমরা যদি একটু দুই দলের প্রবাবল একাদশটা যদি একটু দেখে আসি, ইন্ডিয়ার প্রবাবল একাদশটা যদি সবার আগে একটু দেখে আসি, রোহিত শর্মার সেখানে রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল উইকেট কিপার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। অন্যদিকে সাউথ আফ্রিকার প্রবাবল একাদশটা যদি আমরা একটু দেখে আসি, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, ভ্যান্ডার ডুসেন, আইডেন মার্ক্রাম, আইনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মারেস, গেল কোয়েজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি। ইন্ডিয়া টিমটা বা সাউথ আফ্রিকা টিমটা দুটো নিয়েই স্পেসিফিকভাবে আমরা যদি একটু কথা বলি, ইন্ডিয়াকে নিয়ে যদি আগে কথা বলি, আজকের ম্যাচটা হচ্ছে তারা অলরেডি সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে। তাদের হাতে সুযোগ রয়েছে তাদের বেঞ্চের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের একটু ট্রাই আউট করা, যে এছাড়া পরের ম্যাচটাও সুযোগ রয়েছে ডেফিনেটলি নেদারল্যান্ডের সঙ্গে পরের ম্যাচটা, সেক্ষেত্রে কি আশ্বিনের ইনক্লুশনটা দেখা যেতে পারে কিনা? I've been saying it, আশ্বিনকে একটা চান্স দিলেই দিতে পারে, অ্যাগেনস্ট ডিকক স্পেশালি আশ্বিনের রেকর্ড ভালো, সো সেটা নিশ্চয়ই ভারতের ক্যাপ্টেন মাথায় রাখবে, থিঙ্ক ট্যাঙ্ক মাথায় রাখবে। ডিকক আজকে না খেলার আমি কোনো কারণ দেখছি না। আরেকটা হচ্ছে যে বাবুমার যেটা আপনি বললেন যে বাবুমার রানের মধ্যে নেই, রিজা হেন্ড্রিক্সের নাম নিলেন, এখন তাকে স্কোয়াডে বা দলে নিলেও নিতে পারে, সেটা এখন ওই নাম্বার 3-তে খেলাতে পারে ইন প্লেস অফ রেসি ভ্যান্ডার ডুসেন, যে রেসিকে একটা গেম হয়তো বা রেস্ট দিল লাস্ট ম্যাচে, হি ব্যাটেড ফর আ লং টাইম, সে মানে একটা দুটো হয়তো বা চেঞ্জ সাউথ আফ্রিকাও করতে পারে। অ্যান্ড ইটস গুড টু হ্যাভ 3 টপ অর্ডার প্লেয়ার্স যারা হচ্ছে ব্যাকআপেও ফর্মে আছে, কারণ সাউথ আফ্রিকা কিন্তু আপনি মিডল অর্ডারে যদি দেখেন কোনো এক্সট্রা ব্যাটার কিন্তু নেই, বোলিং অপশনস আছে, যেরকম লিজার্ডকে দেখেছি, আন্দিলে পেখলুকোয়ায়ো, তাকে কিন্তু আমরা এই টুর্নামেন্টে এখনও দেখিনি একটা ম্যাচে স্টার্ট করতে, মেবি আজকে তাকে দিতে পারে, ইয়ানসেনকে একটা ম্যাচ রেস্ট দিতে পারে, বিকজ ইয়ানসেন টানা প্রত্যেকটা ম্যাচ খেলেছে। বাট এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এখন পর্যন্ত ওই যে রিল্যাক্স হয়ে খেলার ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, কারণ টপ স্পটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টপ স্পটের সাথে খেলা হবে, ফোর্থে যে থাকবে তার সেকেন্ড যে হবে তার সাথে থার্ডের খেলা হবে, সো টপ স্পটটা ইজিলি সবাই নিতে চাইবে, কারণ ফোর্থে কম্পারেটিভলি একটু উইকেট টিমই থাকাটার পসিবিলিটি বেশি। হ্যাঁ, আনলেস দ্যাট টিম ইজ পাকিস্তান, আনলেস দ্যাট টিম ইজ অস্ট্রেলিয়া, এক্স্যাক্টলি, অর ইভেন নিউজিল্যান্ডও, কিন্তু মানে অ্যাকচুয়ালি টপ 4 মানে ওয়ার্ল্ড ক্রিকেট এখন এমন একটা জায়গা আছে টপ 4-এর ওইভাবে করে ডিফারেন্সিয়েট, অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া এই টুর্নামেন্টে বাকি সবাই কিন্তু একটা লেভেলে খেলেছে যেখানে তাদেরকে অ্যাট টাইমস ভালনারেবল মনে হয়েছে। আপনার এই ফরম্যাটটা, ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা একটাই যদি আমার ইচ্ছা যে চেঞ্জ করা হোক, এটা হবে হচ্ছে যে টপ স্পট এবং সেকেন্ড স্পট যারা পাবে তারা যেন একটা ফাইনাল খেলার একটা কোয়ালিফায়ার খেলে। ইউ মিন আইপিএল স্টাইলে যে একটা খেলা, এক্স্যাক্টলি, কোয়ালিফায়ার্স এন্ড এলিমিনেটর, এক্স্যাক্টলি, সেটা করলে আমার মনে হয় বেটার হয় ফর দ্য টিমস দ্যাট আর ইন দ্য টপ 4, কারণ তখন আসলে যারা 4th and 3rd স্পট পেয়েছে তারা একটা ম্যাচে এলিমিনেটেড হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, তখন আপনার আসলে টপ স্পট বা টপ 4 পাওয়ার জন্য ওই লড়াইটা আরও বেশি ইন্টারেস্টিং হয়, এই ম্যাচটার তখন সিগনিফিকেন্স আরও বেশি থাকে। রাইট, আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। এই মাঠে এখন পর্যন্ত 2টি ম্যাচ হয়েছে, এই 2টি ম্যাচে প্রথম ইনিংসের ব্যাটিং করে 217 এবং পরের ইনিংসের ব্যাটিং করে 174, যেখানে প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছে একটি, পরে ব্যাট করে ম্যাচ জিতেছে একটি। এই মাঠে বাংলাদেশেরই 2টো ম্যাচ হয়েছে, যেখানে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 87 রানে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 7 উইকেটে। সো ইডেন গার্ডেনে খেলা আজকে, এর আগে 2টো ম্যাচ বাংলাদেশ খেলেছে, আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ কীরকম এক্সপেক্ট করছেন রান? সো ইডেন গার্ডেন্সে যদি সাউথ আফ্রিকা ফার্স্টে ব্যাট করে, আমি অ্যাকচুয়ালি মনে করি যে আজকে ইন্ডিয়া খুব ভালো বোলিং করবে, মানে ইভেন ইফ সাউথ আফ্রিকা ব্যাট ফার্স্ট, আমরা হয়তো বা এই ফার্স্ট দেখবো সাউথ আফ্রিকাকে আন্ডার 300 অল আউট হয়ে যেতেও দেখতে পারি, যে 200 to 250 এরকম হতে পারে। ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাটিং করে, আমি ধরে নিব যে তারাও এরকম 250 to 300 করবে। আমি মনে করি না যে এটা 350-400 স্কোরিং একটা ম্যাচ হবে, জাস্ট মাই পার্সোনাল বিলিফ, কারণ দুইটা টিমেরই বোলিং অ্যাটাকটা অনেক অ্যাগ্রেসিভ, ইন্ডিয়ারটা বেটার অবভিয়াসলি, বাট সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকটাও একটু আন্ডাররেটেড আমি মনে করি, কারণ তারা প্রত্যেকটা টিমকে
যাদের সাথে খেলেছে প্রত্যেকটা টিমকে তারা কিন্তু অল আউট করতে পেরেছে। রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচটা দেখেছি দুই দলেরই, ভারতের প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে অ্যাজ ইউ সেড আজকে একটু বোলাররা অ্যাডভান্টেজ পাবে, সেখানে রাখা হচ্ছে মোহাম্মদ শামিকে, যিনি এই ওয়ার্ল্ড কাপে মাত্র 3 ম্যাচ খেলেছেন এবং 3 ম্যাচ খেলেই 14 উইকেট নিয়েছেন। তার বোলিং ইকোনমি 4.3 এবং এভারেজ 6.7, মানে প্রায় 6.5 রান দিয়ে তিনি এক একটি করে উইকেট পেয়েছেন। মোহাম্মদ শামি নিয়ে কি বলবেন? তিনি যদি আগে সুযোগ পেত এই ধরনের যে একটা ক্ষুধাটা, তার উইকেট ক্ষুধাটা কি দেখতে পারতাম আমরা? হ্যাঁ, অফকোর্স তার ওয়ার্ল্ড কাপের রেকর্ড আপনি যদি দেখেন, হাইয়েস্ট নাম্বার অফ উইকেটস ফর এন ইন্ডিয়ান, রাইট। সো ওভাবে করে দেখলে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় যেহেতু তিনি আছেন কয়েকটা ম্যাচ খেলেই, তার মানে শামিকে টুর্নামেন্টের শুরু থেকেই খেলানো উচিত ছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শামি 45 উইকেটস নিয়ে প্রবাবলি ওয়ার্ল্ড কাপের টপ উইকেট টেকার ইন্ডিয়ার হয়ে, এবং এই 45 উইকেটের একটাও তিনি এলবিডব্লিউ উইকেট নেননি, এক বোল্ড ক্যাচ সবকিছু মিলে, কিন্তু এলবিডব্লিউ ছাড়া। জাস্ট হিজ আ ক্লাস অ্যাক্ট। আমি সবসময় বলি যে ডেল স্টেইনের পরে যদি একটা বোলার থাকে যার বোলিং অ্যাকশন এবং বোলিং স্টাইল রিমাইন্ডস মি অফ ডেল স্টেইন, ইটস মোহাম্মদ শামি। গেটস ইট টু সুইং অ্যাওয়ে ন্যাচারালি, তার ইনসুইঙ্গারটাও আছে, ভালো লাইন অ্যান্ড ভালো লেন্থে যেদিন তিনি বোলিং করেন হি ইজ অ্যামেজিং। ইনফ্যাক্ট আই উড সে দ্যাট হোয়াইট বল ক্রিকেটে শামি ইজ আ গ্রেটার বোলার দেন ডেল স্টেইন। রেড বল ক্রিকেটে না, বাট হোয়াইট বল ক্রিকেটে শামির নাম্বারস দে আর amongst দ্য বেস্ট অফ অল টাইম। ইভেন আপনি শামিকে ওয়ার্ল্ড কাপের বেস্ট বোলারদের মধ্যে যদি আপনি র্যাঙ্ক করেন, সেখানেও শামি অনেক টপে থাকবে। অল্প ম্যাচ খেলেই আন্ডাররেটেড থেকে যাচ্ছেন, অ্যাবসলিউটলি অল্প ম্যাচ খেলেই এই অ্যাভারেজ, এই ইকোনমি সবকিছু নিয়ে মোহাম্মদ শামি যা করেছে ওয়ার্ল্ড কাপে, সেটাতে নিঃসন্দেহে তিনি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ বোলার্স অফ অল টাইম। মিচেল স্টার্কের কথা আমরা বলি, ওয়াসিম আকরামের কথা আমরা বলি, গ্লেন ম্যাকগ্রার কথা বলি, শেইন ওয়ার্ন, তারা লিস্টে থাকবে, তাদের সাথে শামির নামটাও অ্যাড করতে হবে। ওয়াও, আমরা যদি এবার সাউথ আফ্রিকার প্লেয়ার টু ওয়াচটা যদি দেখি, এখানেও রাখা হচ্ছে মার্কো ইয়ানসেনকে। যদি তিনি অলরাউন্ডার, কিন্তু তার বোলিংটাকে আজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলেছেন তিনি, সেখানে 16 উইকেট নিয়েছেন, দ্বিতীয় হাইস্ট উইকেট টেকার। তার বোলিং ইকোনমি 5.8 এবং এভারেজ 20। ইয়ানসেনকে নিয়ে কি বলবেন? যেভাবে বোলিং করছেন, যেভাবে ব্যাটিং করছেন, যেভাবে একটা ফিনিশার রোল থাকা দরকার সেটা তিনি পালন করছেন, যেভাবে ডেথ ওভার বলেন কি মিডল ওভারে এসে উইকেট নেওয়া বলেন সেটাও তিনি নিচ্ছেন। ইন্ডিয়ান কন্ডিশনস তার জন্য নতুন কিছু না, মুম্বাইতে খেলেছেন, আইপিএল এর রেগুলার খেলেন, এক্স্যাক্টলি, এটা একটা তার জন্য বুস্ট। আর আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ান টিমের এগেনস্টে ইয়ানসেন কিন্তু ভালো করেছে এরাকে, মানে আমরা যদি টেস্ট সিরিজের কথা বলি যেটা হয়েছে সাউথ আফ্রিকাতে, সেখানে 2018-এ মার্কো ইয়ানসেনের ক্রিকেটে আসাটাই হয়েছিল ইন্ডিয়ান টিমের কারণে। অ্যান্ড কাহিনীটা এরকম যে বিরাট কোহলি নেটে প্র্যাকটিস করছিলেন ইন্ডিয়ার হয়ে, তখন টেস্ট সিরিজের সময় নেট বোলার হিসাবে মার্কো ইয়ানসেন ছিলেন। মার্কো ইয়ানসেনের বোলিং তার খেলতে এত কষ্ট হয় যে তখন বিরাট কোহলি বলেন যে এই প্লেয়ারটাকে তোমরা দেখতে পারো আইপিএলের জন্য, তারপরে তিনি কিন্তু ডাক পান। আইপিএলের ডাকের পাশাপাশি তিনি ন্যাশনাল টিমেও কিন্তু ডাক পান সাউথ আফ্রিকা। টেস্টের হয়ে ভালো করা শুরু করেন। ওয়ান ডে ক্রিকেট বা হোয়াইট বল ক্রিকেটে ইয়ানসেনের বোলিংয়ে একটা উইকনেস ছিল, যেটা হচ্ছে যে টেস্টে তিনি যেরকম বাউন্স পান বা যেরকম মুভমেন্ট করাতে পারেন সেটা তিনি হোয়াইট বলে অতটা করতে পারেন না। সো এখন কিন্তু তিনি সেটা আস্তে আস্তে করে শিখছেন, ইন্ডিয়ান কন্ডিশনসে কীভাবে বলের মুভমেন্ট পেতে হয় বা মুভমেন্ট না পেলে কিভাবে বোলিং করলে বলটা একটু স্কিড করবে, বাউন্স আপ অ্যান্ড ডাউন করবে, সেটা কিন্তু তিনি এখন শিখছেন। সো সেটার কারণে তার বোলিংয়ে বা সব কিছুতেই উইথ স্টিল আ কিড আর কি, 22-23 ইয়ার্স ওল্ড। সো ওই দিক থেকে আসলে বললে যে তার কিন্তু অনেক, মানে তিনি যেরকম লম্বা তার সিলিংও কিন্তু ততটাই লম্বা আসলে। হি ইজ গট আ ম্যাসিভ ক্যারিয়ার অ্যাহেড অফ হিম। রাইট, আমরা যদি আজকের ম্যাচ থেকে একজন ট্রাম্প কার্ড পিক করতে বলি যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, যদি আশ্বিন খেলেন, আশ্বিন। আর যদি না খেলেন, আশ্বিন যদি না খেলেন, আমার মনে হয় যে ইন্ডিয়ার হয়ে জাদেজা। মানে সব ইন্ডিয়ার হয়ে থাকবে, সাউথ আফ্রিকার হয়ে কেউ থাকবে? আমি দেখছি না, আই অনেস্টলি থিংক ইন্ডিয়া আর উইনিং টুডে। রাইট, প্রেডিকশন যদি দিতে বলি আজকের ম্যাচটি, ইন্ডিয়া টু উইন, মানে বোলিং ফার্স্ট করলেও তারা জিতবে আজকে। থ্যাংক ইউ শানুর আব্বানি আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট কোনো ম্যাচে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। ইন্ডিয়া কি পারবে টানা 8 ম্যাচ জিতে অপরাজিত থেকে সেমিফাইনালে ম্যাচগুলোতে খেলতে, নাকি তাদেরকে হারিয়েই পয়েন্ট টেবিলের যে শীর্ষ স্থানটা সেখানে টক্কর দেবে সাউথ আফ্রিকা? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আজকের ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিভিএস এর সঙ্গেই থাকুন।